আলমবাজার মঠ প্রথম পর্ব। প্রাচ্য ও পাশ্চাত্য বিজয়ের পর এইবার এলো নতুন রামকৃষ্ণ মঠ, আলমবাজার মঠ। স্বামীজির ডাকে শ্রী রামকৃষ্ণের হোমা পাখিরা তাদের নতুন নীড়ে ফিরে এলো। 1892 ফেব্রুয়ারি মাসে স্বামী রামকৃষ্ণানন্দ সকলের সঙ্গে পরামর্শ করে বরাহনগরের ভাঙা বাড়ি ছেড়ে আলমবাজারে মঠ প্রতিষ্ঠিত করেন। তখন বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ এরা কেউ জানতেন না এই নতুন মঠ সম্বন্ধে। কারণ আগে জরাজীর্ণ বরানগর মঠ খালি করার তাগাদা ছিল। কম ভাড়ায় প্রতি মাসে 10 টাকায় আলমবাজারে বাড়ি পাওয়া গেল এবং সর্বোপরি তাদের মহা সাধনস্থল দক্ষিণেশ্বর থেকে মাত্র 1 মাইল দূরে। মঠ বাড়িটিকে পাড়ার লোকেরা বলতো ভূতের বাড়ি, কারণ এখানে 2 জন লোক আত্মহত্যা করেছিল এবং অনেকেই এই প্রেতাত্মাদের দর্শন পেয়েছিলেন। ভূতের বাড়ির নিচের তলায় পূব দিকের হলঘরে মাদুর ও শতরঞ্চিতে 8-10 জন পাশাপাশি শুতেন। পশ্চিম দিকের নিচের ঘরে কখনো কখনো গোপালের মা 2-3 দিন বাস করতেন, কখনো কচ্ছিৎ গৌরীমাও ঘরে বাস করেছেন। দোতলায় পশ্চিম দিকের কোণের ঘরে থাকতেন শশী মহারাজ, তার পরের ঘরে কালী মহারাজ এবং একেবারে উত্তরের ঘরটিতে থাকতেন স্বামী নির্মলানন্দ। সামনের দিকে দোতলার বারান্দা ঢুকেই বাঁদিকের ঘরটিতে স্বামীজিরা মন্দির করে ঠাকুরের বিছানার উপর ফটো, মূর্তি ও আত্মারামের কৌটো রেখে পুজো পাঠ ধ্যান করতেন। ডান দিকের বড় ঘরের পরের ঘরটিতে স্বামী অভেদানন্দ মহারাজ থাকতেন। নিচের বড় হল ঘরটিতে রাতে শতরঞ্চি পেতে শুতেন রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজ। তারপর একে একে সব গুরু ভাইরা আলমবাজারে ফিরতে শুরু করেন। শিবানন্দ, তুরীয়ানন্দ, ব্রহ্মানন্দ এরা ফিরতে শুরু করেন। প্রেমানন্দ প্রায় এক নাগাড়ে 1 বছর বৃন্দাবনে তপস্যা করেছিলেন, তিনি কালীকৃষ্ণকে নিয়ে ফিরলেন। শারদানন্দ প্রথম থেকেই এই আলমবাজার মঠের বাসিন্দা। আমরা ধীরে ধীরে আলমবাজারের আরও অনেক ঘটনা শুনতে থাকব। আলমবাজার মঠ দ্বিতীয় পর্ব। আলমবাজার মঠের প্রথম দিককার অবস্থা খুব শোচনীয় ছিল। একদিন ঠাকুরকে মিস্ত্রি দিতেও পারেননি শশী মহারাজ। সেদিন রামকৃষ্ণ ভক্ত মহেন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে মিছরি, মালসা ভরা রসগোল্লা এবং অন্যান্য দ্রব্যাদি এসে গেল। মহেন্দ্রবাবু বারবার এরকম সাহায্য করেছেন। গভীর দারিদ্র্যের মধ্যেও একবার একজন মঠে দুধ পাঠিয়েছিলেন। পাতে 1 হাতা দুধ পড়তেই চারদিক থেকে রব উঠল, ওহে বল পাচ্ছ তো? তারপর ধীরে ধীরে আলমবাজার মঠে ঠাকুরের পূজার ঘরও সমৃদ্ধতর হলো। নিরঞ্জন মহারাজের উৎসাহে ঠাকুরের জন্য এলো নতুন সিংহাসন, শয়নের খাট ও বিছানাপত্র। প্রার্থনাতে গং ও ডমরু এলো। শশী মহারাজের চোখে শ্রী রামকৃষ্ণ চিরজাগ্রত ও জীবন্ত পরমেশ্বর। জয়গুরু জয়গুরু বলে যখন প্রদীপ দোলাতেন তখন দিব্য আলোড়ন হতো।
রামকৃষ্ণানন্দ আক্ষরিকভাবেই ছিলেন রামকৃষ্ণ প্রেমনিক। ঠাকুর সেবাই তার জীবনের শ্রেষ্ঠ সাধনা ও আনন্দ। একদিন রামকৃষ্ণানন্দ মহারাজের ঠাকুরকে চাপা ফুল দেবার ইচ্ছে হলো, কিন্তু কোথাও চাপা ফুল পাওয়া গেল না। তারপর তিনি অখণ্ডানন্দকে তার এই ইচ্ছে জানালেন। অখণ্ডানন্দ সাতপুকুরে গিয়ে দেখেন নাগেশ্বর চাপা সুগন্ধে চারদিক আমোদিত হয়ে আছে। বাগানে ঢুকে মালিকে বলতেই মালিক খুব খুশি হলো। খুশি হয়ে বলল, আপনি ঠিক সময়ে এসেছেন মহারাজ, আর দুদিন দেরি হলেই ফুল ঝরে যেত। মালি একটি বড় কলাপাতার ঠোঙায় অনেকগুলো ফুল দিল। মাথায় করে অখণ্ডানন্দ ফুল নিয়ে মঠে এলেন। সে কি আনন্দ, সে কি আনন্দ! আলমবাজার মঠ তৃতীয় পর্ব। আলমবাজার মঠের ভাঙা বাড়িতে, যেখানে স্বামীজির গরিব গুরু ভাইরা দারিদ্র ও অনিশ্চয়তার মধ্যে দিন গুনছিলেন, সেখানে হঠাৎ একটা নতুন জীবনের জোয়ার এলো। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠিল বাজিয়া। প্রত্যক্ষদর্শী স্বামীজির ভাই মহেন্দ্রনাথ লিখেছিলেন, মাদ্রাজ হতে যে অভিনন্দন পাঠানো হয়েছিল, স্বামীজি প্রত্যুত্তর লিখে শশী মহারাজকে এক প্রস্ত পাঠিয়ে দেন। আলমবাজার মঠে বসে শশী মহারাজ মাদ্রাজ অভিনন্দনের প্রত্যুত্তরটি পড়তে লাগলেন, আর সকলে বসে তা শুনতে লাগলেন। পড়তে পড়তে শশী মহারাজ চক্ষু বিস্ফারিত করে একেবারে উদ্দীপ্ত হয়ে উঠলেন। সে কি তার বুক ফুলিয়ে বসা, মুখের ভঙ্গি, গলার আওয়াজ, যেন শশী মহারাজই স্বয়ং বক্তৃতা করছেন। 2-4 দিনের মধ্যেই মাদ্রাজের ভক্তদের দ্বারা অভিনন্দনের বক্তৃতাটি কলকাতার পত্রিকায় প্রকাশিত হলে শহরে যেন হুলস্থুল পড়ে গেল। কি ট্রামে, কি বাসে, স্কুল কলেজে, অফিসে, সব দিকে এক কথা, বাঙালি জাতির আত্মশক্তির বিকাশ হতে লাগলো। জাতিগত ভাব, জাতিগত ইচ্ছা, জাতিগত প্রাধান্যের ভাব জেগে উঠল। হাটে বাজারে, এমনকি গঙ্গার ঘাটে স্ত্রীলোকদের ভেতরেও বাঙালি সন্ন্যাসীর কথা আলোচনা হতে লাগলো। একের বিজয় যেন সকলের বিজয় হয়ে উঠল। সুপ্ত ভূতের বাড়ি আলমবাজার মঠে হঠাৎ নবজাগরণ এলো। মহেন্দ্র দত্ত লিখেছেন, প্রত্যেক লোকের মধ্যে মহাবীরের ভাব উঠতে লাগলো। সকলেই যেন বিশ্ববিজয়ী। এমন সাহসপূর্ণ উদ্দীপনার বাণী বাঙালি পূর্বে শোনেনি। শহরময় একটা গমগমে ভাব। এই সময় হতে প্রকাশ্যে কেউ আর স্বামীজি নিন্দা করতে সাহস করত না। এই সময় একদিন আলমবাজার মঠে গিরিশবাবু এলেন। এসে বললেন, ওহে, হলো কি? এই যে মিরাকেলের দিন ফিরে এলো। বহু শতাব্দী আগে নাকি মিরাকেল হতো। এখন যে চোখের সামনে দেখছি, এই যে বুদ্ধি বিবেচনাকে ছাড়িয়ে গেল, এ কি তর্কে যুক্তিতে বুদ্ধিতে হয়? একটা শক্তি পেছনে না দাঁড়ালে এ কাজ কেউ করতে পারে?
এই কথা বলে তিনি দক্ষিণেশ্বরের দিকে মুখ করে প্রণাম করতে লাগলেন এবং শ্রী রামকৃষ্ণের জয়ধ্বনি করতে লাগলেন। আলমবাজার মঠ চতুর্থ পর্ব। 1890-এর জুলাইয়ের মাঝামাঝি বরাহনগর মঠ থেকে পরিব্রাজক বিবেকানন্দ বেরিয়েছিলেন। 7 বছর পর আলমবাজার মঠে ফিরলেন নবরূপে বিশ্ববিজয়ী বিবেকানন্দ হয়ে। এসে গুরুভাইদের শিরায় শিরায় উৎসাহের আগুন ঢেলে দিলেন। সমাজকে জগৎকে ইলেকট্রিফাই করতে হবে। বসে বসে গল্প গুজব আর ঘণ্টা নাড়ার কাজ? ঘণ্টা নাড়া গৃহস্থের কর্ম। তোমাদের কাজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রোপাগেশন অফ থট কারেন্টস। 2000, 10,000, 20,000 সন্ন্যাসী চাই, মেয়ে মদ্য, বুঝলে? মহা হুঙ্কারের সঙ্গে কার্য আরম্ভ করে দাও। ভয় কি? কার সাধ্য বাধা দেয়? কর্মস্তারকচার্বণম ত্রিভুবনমুৎপাটয়ম বলাৎ কিং ভো ন বিজানাসি আসমান রামকৃষ্ণ দাসাবয়ম। ধ্যানসিদ্ধ স্বামীজির পূজার পদ্ধতি আলাদা ছিল। প্রথমে পূজার আসনে বসেই 1-1.5 ঘন্টা বেশ ধ্যান করে পূজা দিয়ে আরম্ভ করতেন। ধ্যানের দ্বারাই সব হয়ে গেল। তারপর ঠাকুরকে স্নান করিয়ে সমস্ত ফুল চন্দন মাখিয়ে 2 হাতে নিয়ে তার শ্রীচরণে বারবার অঞ্জলি দিতেন। তারপর সাষ্টাঙ্গ প্রণিপাত। একবার আলমবাজার মঠে স্বামীজি গভীর ধ্যানের পর পুষ্পপাত্রের ফুল, বেলপাতা ইত্যাদিতে চন্দন ছিটিয়ে দিলেন। অঞ্জলি ভরে ভরে সেই ফুল শ্রী শ্রী ঠাকুরের বেদিতে, পাদুকায়, আত্মারামের কৌটায় দিলেন। তারপর সুন্দরভাবে সাজিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুরের চিত্রপটে। অবশিষ্ট ফুল তিনি গুরুভ্রাতা ও শিষ্যদের মস্তকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। স্বামীজি যেন তার গুরুভাই ও শিষ্যদের মধ্যে শ্রী শ্রী ঠাকুরকেই দেখছেন। তারপর সাধু ব্রহ্মচারীরা স্বামীজিকে প্রণাম করলেন। সেদিন স্বামীজির মধ্যেই ঠাকুরের প্রকাশ হয়েছিল। সঞ্জীবনী দানে শোধন করিয়ালো, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়ালো, আজ
ভাষ্যপাঠ যন্ত্রানুষঙ্গ ও পরিকল্পনা দিশা।